আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা, প্রভাষক বদিউল আলম ইউনিভার্সিটি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে প্রত্যাশার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটা দৈবচলক এক্স এর সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে সেখান থেকে আমরা গড় ভেদাঙ্ক বের করব এবং তুলনা করব। আরেকটা ক্লাসে ছিল হচ্ছে সম্ভাবনা বিন্যাসের কোনো একটা সম্ভাবনার মান অজানা থাকবে, সেই অজানা মানটা কিভাবে বের করব এবং সেই অজানা মানটা বের করার পরে সেখান থেকে কিভাবে আমরা গড় ভেদাঙ্ক বের করব। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা বর্ণনা থাকবে, মানে সম্ভাবনা বিন্যাসটা কীরকম হবে সেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না। তুমি সেই বর্ণনাটা অনুসারে সম্ভাবনা বিন্যাস টেবিলটা তৈরি করবা এবং সেখান থেকে গড় ভেদাঙ্ক বের করবা। তোমাদের বইয়ের মানে আব্দুল আজিজের যে বইটা আছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র, এটার মধ্যে দেখবা এই ধরনের কিছু সমস্যা আছে। ধরো একটা ছক্কা নিক্ষেপ করছে একবার, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করছে, মুদ্রা নিক্ষেপ করছে দুইবার। তাহলে উপরে পিঠে যদি আমি তোমার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেডের কথা বলি, দুইটা হেড আসার সম্ভাবনা অথবা দুইয়ের বেশি। তারপর দেখা গেছে যে যেহেতু আরও কিছু আছে, যেমন কিছু হচ্ছে দেখা গেলো যে আইসক্রিম বিক্রেতা বললো ছাতা বিক্রেতা বিক্রি করতে পারলে লাভ হয় এত টাকা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে এত। আবার দেখা গেছে যে বৃষ্টি যদি না হয় তাহলে আইসক্রিম বিক্রেতার লাভ হয় বেশি। সেই ক্ষেত্রে এই ধরনের কিছু এক্সাম্পল আছে, তোমরা পাবা। ধরো আমরা ছক্কা লুডো খেলতে গেলে আমরা বাজি ধরি যে একটা ছক্কা যদি সে নিক্ষেপ করতে পারে তাহলে সে এত টাকা পাবে, আর যদি ছক্কা নিক্ষেপ করতে না পারে তাহলে সে এত টাকা হারাবে। এই ধরনের জিনিসগুলা বর্ণনাগুলো থাকবে, কিন্তু সম্ভাবনা বিন্যাসটা দেওয়া থাকবে না। তখন তোমাকে প্রথমেই সে সম্ভাবনা বিন্যাস টেবিলটা তৈরি করে নিতে হবে এবং সেইখান থেকে গড় ভেদাঙ্ক বের করতে হবে বা যেটা বের করতে বলা থাকে তুমি সেটাই করবা। আর আরেকটা জিনিস বলছি যে গাণিতিক প্রত্যাশা বলা, গড় বলা, প্রত্যাশিত মান বলা সবগুলো হচ্ছে কি একই। এখন আজকে আমি তোমাদের জন্য দেখি একটা সহজ এক্সাম্পল রাখছি। একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা দৈবচলক এক্স হলে সেই দৈবচলক এক্স এর গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে তুমি দেখো একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে সেই কি হবে নমুনা ক্ষেত্রটা, এবং ছক্কার উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা। তাহলে একটা ছক্কার উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা হচ্ছে 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়। তাহলে 1 আসারও সম্ভাবনা আছে, আবার ঠিক 6 আসারও সম্ভাবনা আছে। তাহলে এই যে সম্ভাবনা বিন্যাসটা, 1 আসার কত সম্ভাবনা, 6 আসার কত সম্ভাবনা, এই যে সম্ভাবনা বিন্যাসটা টেবিল আকারে দেওয়া নাই। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে সেই সম্ভাবনা বিন্যাস টেবিলটা লেখা। এবার দেখো একটি ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে প্রাপ্ত নমুনা ক্ষেত্রটা কীরকম হয়। একটি ছক্কা একবার নিক্ষেপে, সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি একটু নমুনা ক্ষেত্রটা তৈরি করে ফেলবা। নমুনা ক্ষেত্রটা তৈরি করলে সম্ভাবনা বিন্যাস লেখাটা সহজ হয়। তখন যখন তুমি সম্ভাবনা বিন্যাসটা লিখে ফেলতে পারবা তখন তুমি সহজেই গড় এবং ভেদাঙ্ক বের করবা। আর গাণিতিক প্রত্যাশা গড় বের করার, ভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে একটাই, যেটা গত কয়েকটা ক্লাসে আমি তোমাদেরকে বারবারই বলতেছি। সেই একটা সূত্র দিয়ে করতে হয়। একটি ছক্কা একবার নিক্ষেপে প্রাপ্ত নমুনা ক্ষেত্র এস। একটু ছক্কা একবার নিক্ষেপ করলে তোমরা সবাই জানো নমুনা ক্ষেত্র হবে 1 2 3 4 5 6। আচ্ছা, এবার বলছে ছক্কার উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা দৈবচলক এক্স। তাহলে ধরি এক্স উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা নির্দেশকারী, ধরি এক্স হচ্ছে উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা নির্দেশকারী চলক। এবার লিখবা এক্স এর, আচ্ছা তুমি চাইলে এক্স এর মানগুলোও লিখতে পারো। তো উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা নির্দেশকারী চলক হলো এক্স, তাহলে এক্স এর মানগুলো 1 2 3 4 5 6। এক্সের মানগুলো হচ্ছে, তুমি চাইলে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারো 1 2 3 4 5 6।
এই মান লেখা হচ্ছে, এবার লিখব আমি এক্স এর সম্ভাবনা বিন্যাস নিম্ন রূপ। কিরকম হয় দেখো, প্রথম কাজ হচ্ছে এক্স এর মান, তারপরে হচ্ছে তার সম্ভাবনা। তাহলে এক্স এর মান হচ্ছে কত, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। প্রথমে তুমি এক্স এর মানগুলো লিখে ফেলবা। এইবার হচ্ছে সম্ভাবনা বের করবা। যেহেতু সম্ভাবনা বের করতে গেলে আমরা সবসময় নিচের কি লিখি, যে চলক মানে যে ঘটনাটা নিব সেই ঘটনাটা বা সেই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু থাকবে কি নিচে। তাহলে এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে সবগুলোর নিচে হবে তোমার 6। মোট নমুনা বিন্দু হচ্ছে কয়টা, 6টা। এবার দেখো এক আছে কয়টা, একটা, তাহলে হচ্ছে 1। 2 আছে কয়টা, একটা, তাহলে হচ্ছে 1। 3 সেটাও একটা আছে, 4 আছে একটা, 5ও একটা, 6ও একটা। তার মানে আমরা জানি যে একটু ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে 1 আসার যে সম্ভাবনা 1/6, ঠিক একইভাবে 2 আসার সম্ভাবনাও 1/6, 3 আসার সম্ভাবনাও 1/6, ঠিক 6 আসার সম্ভাবনাও হচ্ছে 1/6। তাহলে এইবার সম্ভাবনা বিন্যাস টেবিলটা তোমার কমপ্লিট। প্রশ্নের মধ্যে কিন্তু সম্ভাবনা বিন্যাস টেবিলটা ছিল না, কিন্তু আমি ওই বর্ণনা থেকেই কি করলাম, সম্ভাবনা বিন্যাস টেবিলটা তৈরি করে নিলাম। ঠিক একইভাবে যদি আমি এখন একটি ছক্কার ক্ষেত্রে না বলতাম যে একটি মুদ্রা 2বার নিক্ষেপ, তাহলে একটি মুদ্রা 2বার নিক্ষেপে নমুনা বিন্দু হয় 4টা, তাহলে 4টা পয়েন্ট আসছে এখানে। এখন যদি আমি বলতাম যে উপরে পিঠে প্রাপ্ত হেডের সংখ্যা, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু 4টা হলে ওইখানে হেড কোথায় কোথায় আছে, তাহলে হেডকে আমি প্রকাশ করতাম কি দ্বারা, এক্স দ্বারা, এবং দেখতাম আমি হেডের সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত। কোথাও যদি হেড একটা থাকে তাহলে এক্স এর মান হবে 1, 2টা থাকলে সেটা হচ্ছে 2, আর যদি না থাকে সেটা হবে 0। তাহলে ঠিক তখন এক্স এর মানগুলো হয়তো 0 1 2 এইভাবে। তো 0 আসার সম্ভাবনা মানে 0 মানে কি, হেড নাই, তাহলে হেড 0 না আসার সম্ভাবনা কত, 1। তারপর একটা এইচ আছে তার সম্ভাবনা কত, 2টা এইচ আছে তার সম্ভাবনা কত, ঠিক একইভাবে পাইতাম। আমি আরেকটু যদি বলি, তোমরা একটু দেখো, একটি মুদ্রা নিক্ষেপ করলে হয় HH ST TH TT। একটি মুদ্রা 2বার নিক্ষেপে এক্স হচ্ছে কি, মাথা নির্দেশকারী চলক। তাহলে এক্স এর মান কি হবে, এখানে কয়টা মাথা আছে, 2টা, এখানে হচ্ছে একটা, এখানে একটা, তার মানে 1। আর এখানে আছে কয়টা, এখানে কোনো মাথা নাই, 0। তার মানে এক্স 0 কোনো মাথা নেই, এক্স 1 তার মানে 2টা মাথা আছে, আর এক্স 2 তার মানে হচ্ছে 2টা, সরি এক্স 1 মানে হচ্ছে এক্সের একটা মাথা আছে, একটা মাথা আছে, এরকম নমুনা বিন্দু হচ্ছে তোমার 2টা। কিন্তু এক্স 0 মানে হচ্ছে কোনো মাথা নাই, এরকম নমুনা বিন্দু হচ্ছে একটা, আর 2টা মাথা আছে, নমুনা বিন্দু হচ্ছে তোমার একটা। তাহলে এবার দেখো, যদি এরকম বিন্যাস টেবিলটা আমি তৈরি করতাম তাহলে কি হতো, একটু দেখো তোমরা। আমি একটার সাথে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি পাশাপাশি, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 1 আর হচ্ছে কি 2, নমুনা বিন্দু কয়টা, 4টা। তাহলে প্রত্যেকটার নিচে কত হবে, 4। 0 মানে কোনো মাথা নাই, এরকম নমুনা বিন্দু হচ্ছে একটা মাথা আছে, এরকম নমুনা বিন্দু হচ্ছে কয়টা, 2টা। 2টা মাথা আছে, এরকম নমুনা বিন্দু হচ্ছে একটা। এবার একটা জিনিস দেখো, আমি বারবার বলছি যে সম্ভাবনা বিন্যাস তৈরি করাটা ঠিক আছে কিনা সেটা চেক করার উপায় আছে। সেই উপায়টা হচ্ছে কি, এই যে প্রবাবিলিটিগুলো দেওয়া আছে, এই সমস্ত প্রবাবিলিটি যোগ করলে যোগফল 1 হবে। তুমি একটা জিনিস দেখো, এখানে যেই উদাহরণটা ছিল, এখানে সবগুলো লসাগু হচ্ছে কত, 6। উপরে 1 1 1 1 1, কয়টা 1 আছে দেখো, 1 1 যোগ করলে 2 3 4 5 6, তাহলে নিচে হচ্ছে তোমার 6, উপরে 6, কাটাকাটি করলে হবে 1। তার মানে এই সম্ভাবনা বিন্যাস টেবিল ঠিক আছে। ঠিক একইভাবে তুমি এটাও চেক করতে পারো, যেমন 4 4, এটার লসাগু হচ্ছে কত, 4। লসাগু যেহেতু 4, তাহলে হর দিয়ে ভাগ করে একই রকম হবে, 1 + 2 + 1। এই ক্ষেত্রেও দেখো এটাও 4/4। তার মানে হচ্ছে তুমি যে সম্ভাবনা বিন্যাস টেবিলটা তৈরি করছো সেটা ঠিক আছে। এইবার আমি এটার সাথে তোমাকে উদাহরণ হিসেবে দেখানোর জন্য এটা দিলাম। এখন যদি আমি বলি যে একটি মুদ্রা 2বার নিক্ষেপে উপরে পিঠে মাথা নির্দেশকারী চলক এক্সের গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে তোমরা এইভাবে তৈরি করবা। আর সম্ভাবনা বিন্যাস টেবিল যখন তোমাদের তৈরি করা হয়ে গেছে, তার মানে হচ্ছে এই
এই যে ছক্কার ক্ষেত্রে আমরা যেভাবে গড় ভেদাঙ্ক বের করব, ঠিক একইভাবে মুদ্রার ক্ষেত্রেও ঠিক একই সূত্র ইউজ করে আমরা কি করব, গড় এবং ভেদাঙ্ক বের করব। সম্ভাবনা বিন্যাস টেবিল তৈরি করাটাই হচ্ছে তোমার এখানে মেন কাজ। এরপরের বাকি কাজ হচ্ছে এর আগে যে ক্লাসগুলোতে যেভাবে দেখিয়েছি, যেভাবে প্রত্যাশা বের করছি, সে যেভাবে ভেদাঙ্ক বের করছি, ঠিক একইভাবে আমরা এই ক্ষেত্রেও গড় এবং ভেদাঙ্ক বের করব। এবার আমি উপরে লেখাটা একটু মুছি, দেখো নিচে লেখলে অনেক সময় দেখা যায় না, সেই জন্য মুছে ফেললাম, কিন্তু বিন্যাস টেবিলটা আমি মুছবো না। এইবার দেখো বের করব হচ্ছে কি গড়। সুতরাং গড় মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বা প্রত্যাশা, এক্সপেকটেশন অফ এক্স। বারবারই বলছি আমাদের মূল সূত্র হচ্ছে একটা, সামেশন এক্স পি অফ এক্স। এবার আসো, এক্স মানে হচ্ছে কত, 1, 1 আসার সম্ভাবনা হচ্ছে 1/6, 2 আসার সম্ভাবনা তাও 1/6, 3 আসার সম্ভাবনা সেটাও 1/6। এরপর আসো 4, 1/6, এই যে 4 এটা হচ্ছে 1/6। এরপর হচ্ছে 5, সেটাও 1/6। তারপর হচ্ছে 6, সেটাও 1/6। তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে অনেক কিছু কাটাকাটি যাবে, তোমরা কাটাকাটি করবে না। কাটাকাটি না করার কারণ হচ্ছে যেহেতু সবগুলোর হর হচ্ছে কি একই, তাহলে আমি লসাগু নেওয়াটা সহজ হবে, আমি কাটবো না, জাস্ট গুণ করে নিব। তাহলে 1/6, 2/6, 3/6, 4/6, 5/6, 6/6। কাটাকাটি করে যদি নাও তাহলে দশমিকে চলে আসবে, ভগ্নাংশ চলে যাবে, সবগুলো একই রকম থাকবে না। তখন দেখা গেছে তোমাদেরকে একটু ক্যালকুলেটারে সময় দিতে হবে বেশি। যেমন আমি এখন করে ফেলছি, আমি আর এখন কিছু করব না, জাস্ট উপরের কি করব, লব, নিচেরটা হচ্ছে আর উপরেরটা হচ্ছে লব, উপরে লবগুলো শুধুমাত্র যোগ করে দিব। কারণ যেহেতু হর একই রকম, তুমি লসাগু নিয়ে ভাগ করে গুণ করলে রেজাল্ট কি আসবে, একই রকম আসবে। তাহলে এবার দেখো কি লিখছি, এবারে 2 একে 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21 /6। তাহলে 21কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগফল দেখো, 21কে 6 দিয়ে ভাগ করলে, 21কে 6 দিয়ে ভাগ করি আমি, 21 ভাগ হচ্ছে 6। তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে কাজ করবা, 3.5। 21কে 6 দিয়ে ভাগ করলে হয় তোমার 3.5। তাহলে আমার গড় বের করা শেষ। এই পাশে আমি একটু লিখে রাখি, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3.5। এটা লেখার কারণ হচ্ছে আমরা যে ভেদাঙ্ক নির্ণয় করব, সেই ভেদাঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে এই গড়ের সূত্রটা ইউজ করতে হবে। এবার গড়ের সূত্রটা ইউজ করতে হবে, এবং তার মানে হচ্ছে গড়ের মানটা ইউজ করতে হবে, সেই জন্য আমি ওটা লিখে রাখলাম। এবার আসো ভেদাঙ্ক। ভেদাঙ্ক variance of x is equal to expectation of x square minus expectation of x whole square। এই যে এক্সপেকটেশন অফ এক্স এর মানে হচ্ছে এটা পাশে লিখে রাখলাম, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। তুমি চাইলে এটাকে 1 নং সমীকরণ দিতে পারো, সমীকরণ না দিলেও সমস্যা নেই। তার মানে এখন আমার দরকার হচ্ছে এক্স স্কোয়ার, একই সূত্র এক্স স্কোয়ার পি অফ এক্স। তার মানে এক্স এর প্রত্যেকটা মানকে আমি কি করব, বর্গ করে তার সাথে তার প্রবাবিলিটিটা গুণ হবে। ঠিক একইভাবে 1/6, 3 হবে স্কোয়ার 1/6, 4 স্কোয়ার 1/6, 5 স্কোয়ার 1/6, আর একটা হচ্ছে 6 স্কোয়ার 1/6। এবার আমি টেবিলটা মুছে ফেলতে পারি। এবার আসো 1/6, 2 হবে 4 স্কোয়ার। আরেকটা জিনিস বারবার বলতেছি যে সেটা হচ্ছে কাটাকাটি যাবে, কিন্তু তুমি কাটাকাটি করবা না। 3 3 9, 4 4 16, এরপর হচ্ছে 5 5 25, 6 6 36। সবগুলার লসাগু হচ্ছে কত তোমার 6। উপরে সবগুলা কি করবা, লব একসাথে যোগ করি, কারণ 6 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে গুণ করে 1। যেহেতু এই জন্য আমি তোমাদেরকে কাটতে নিষেধ করছি। হর করলে যখন একই রকম হবে, তুমি জাস্ট উপরে লবগুলো একসাথে যোগ করে দিবা, তাহলে তোমার কাজ শেষ এখানে। আর কাটাকাটি করে ছোট করে দশমিকে নিয়ে ভগ্নাংশে নিয়ে অনেক কাজ, ওগুলা করব না আমরা। এবার আসো যোগ করে নিই, কত হয় দেখো একটু। 1 এর সাথে 4 মানে 5, 5 4 9, 5 আর 9 কত 14, 5 এর 9 হচ্ছে 14, 14 সাথে যোগ হবে কত 16, তার মানে হচ্ছে 30, 30 এর সাথে 25, তার মানে হলো 55, 55 এর সাথে 36, 55 আর 36 যোগ করলে হয় কত 91। এবার এই 91কে আমি ভাগ করব কত দিয়া, 6 দিয়া।
তাহলে কত হচ্ছে 15.16। এই 15.16 মানটা আমি কোথায় বসাবো? এই যে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার 1 নাম্বার সমীকরণে বসাবো। এই 15.16 এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারের মানটা কত পাইছি? 15.16। সুতরাং 1 নং সমীকরণ হতে পাই ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 15.16 এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারের মান, আর এক্সপেকটেশন অফ এক্স এর মান হচ্ছে 3.5। তাহলে 3.5 দিয়ে আমি স্কয়ার করব। 15.16 3.5 কে যদি স্কয়ার করি তাহলে কি আসতেছে দেখো 3.5 ইন্টু হচ্ছে 3.5। তোমাদের ক্যালকুলেটর যেহেতু তোমরা ক্যালকুলেটরে বসায় দিতে পারবা। 3.5 দিয়ে স্কয়ারে চলে এক্স স্কয়ার বাটনে চলে যাবা। আর আমার যেহেতু তাহলে আমাকে এখানে এভাবে লিখতে হবে 15.16 মাইনাস 12.25 2.91। সুতরাং দৈবচলক এক্স এর প্রত্যাশা বা গড় হচ্ছে 3.5 আর ভেদাঙ্ক হচ্ছে 2.91। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা জিনিস লেখা যায়, মন্তব্য করা যায় যে গড় ভেদাঙ্ক থেকে কি বড়, এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দেন হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স। আমরা সবাই জানি যে ম্যাথমেটিক্যালি যখন তুলনা করতে বলা হয় যে গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক দেখা এরকম যদি থাকে তাহলে আমরা গড় ভেদাঙ্ক বের করে তার মধ্যে দেখাবো কোন মানটা বড় আর কোন মানটা ছোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমরা বইয়ের সলিউশনগুলো করার চেষ্টা করবা, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।